আমরা আমাদের টাইপ 2 প্রবলেমে চলে আসছি। আমি যদি একটু প্রবলেমটার দিকে তাকাই, তাহলে এইখানে একটা বিম দেওয়া আছে, যে বিমের এ পয়েন্টে দেওয়া আছে একটা হিঞ্জ সাপোর্ট, বি পয়েন্টে একটা হিঞ্জ সাপোর্ট, সি পয়েন্টে একটা ফিক্স সাপোর্ট এবং এবি স্প্যানের উপর একটা পয়েন্ট লোড যেটা আমার একদম মিড পয়েন্টে কাজ করতেছে এবং বিসি স্প্যানের উপর আমার ইউডিএল দেওয়া আছে যেটার ভ্যালু হলো 15 কিলোনিউটন পার মিটার। সো আমাদের এখানে যদি ডিরেস্টিভনেস আমরা সলভ করতে চাই, আমাদের ফার্স্ট স্টেপ আমরা যেটা বলছিলাম সেটা হলো ডো কি বের করা, অর্থাৎ ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি। তাহলে ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসির ক্ষেত্রে আমি প্রথম দিন একটা কথা বলছিলাম, সেটা হলো আমাদের জাস্ট দেখতে হবে যে কয়টা রোলার বা কয়টা হিঞ্জ সাপোর্ট আছে। আমার যতগুলো হিঞ্জ সাপোর্ট থাকবে আমার ডোকির ভ্যালু তত হবে। তাহলে আমরা একটু দেখি, এখানে আমাদের এ পয়েন্টে একটা হিঞ্জ সাপোর্ট আছে, বি পয়েন্টে একটা হিঞ্জ সাপোর্ট আছে, সি পয়েন্টে একটা ফিক্স সাপোর্ট আছে, অর্থাৎ আমাদের হিঞ্জ সাপোর্ট আছে দুইটা। সো আমাদের ডোকির ভ্যালু হলো 2 এবং ডোকির ভ্যালু যদি 2 হয় আমাদের স্টিফনেস ম্যাট্রিক্সটা হবে 2/2 ম্যাট্রিক্স, অর্থাৎ আমাদের স্টিফনেস ম্যাট্রিক্সটা হবে K11 K12 K21 K22। তাহলে আমাদের স্টেপ 1টা আমরা কমপ্লিট করে ফেললাম। আমাদের যদি স্টেপ 2 এর দিকে যাই, আমরা কি বলছিলাম, স্টেপ 2 এ আমাদেরকে কোঅর্ডিনেট অ্যাসাইন করে দিতে হবে। তাহলে কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমি কি বলছিলাম, আমার যতগুলো হিঞ্জ সাপোর্ট আছে সবগুলোতে আমরা 1 2 করে কোঅর্ডিনেট অ্যাসাইন করে দিব। তাহলে এখানে আমরা বি কে 1, এ কে 2 দিতে পারি অথবা এ কে 1 বি কে 2 দিতে পারি। আমি এখানে যেটা করছি সেটা হলো এ পয়েন্টটাকে 1 নাম্বার কোঅর্ডিনেট হিসেবে অ্যাসাইন করছি, বি পয়েন্টটাকে 2 নাম্বার কোঅর্ডিনেট হিসেবে অ্যাসাইন করছি। সো আমাদের কোঅর্ডিনেট অ্যাসাইন করাও শেষ। আমরা যদি থার্ড পয়েন্টের দিকে যাই বা থার্ড স্টেপের দিকে যাই, আমরা যেটা বলছিলাম ফিক্স এন্ড মোমেন্ট বা ফিক্স এন্ড ফোর্স আমাদেরকে বের করতে হবে। সো আমাদের সেই ক্ষেত্রে আমি কি বলছিলাম, আমাদের টোটাল বিমটাকে আমি স্প্যান ওয়াইজ ভাগ করে নিব। আমি যদি এখানে তাকাই, এ বি একটা স্প্যান, বিসি একটা স্প্যান। সো এবি স্প্যানটা নিয়ে আমি আগে কাজ করি। আমি এখানে এবি স্প্যানটাকে নিছি। এবি স্প্যানে আমাদের কি কাজ করতেছে, একটা ইউনিট লোড কাজ করতেছে যেটার ভ্যালু হচ্ছে আমাদের 48 কিলোনিউটন, সরি ইউনিট লোড না, একটা পয়েন্ট লোড কাজ করতেছে যেটা ভ্যালু হলো 48 কিলোনিউটন। তাহলে সেটা আমাদের কাজ করতেছে কোথায়, টোটাল বিমের লেন্থ হলো 3 মিটার, একদম মিড পয়েন্টে কাজ করতেছে। তাহলে যদি কোনো পয়েন্ট লোড একটা বিমের একদম মিড পয়েন্টে কাজ করে, তাহলে ওইখানে আমার ফিক্স এর মোমেন্টটা হয় WL ডিভাইডেড বাই 8। সো আমাদের কি হবে, এম অফ এবি, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরছি সেজন্য মাইনাস WL ডিভাইডেড বাই 8, W এর ভ্যালু 48, L এর ভ্যালু 3 মিটার এবং 8 হচ্ছিল কনস্ট্যান্ট, সেই হিসাবে আমাদের ভ্যালু আসলো -18 কিলোনিউটন মিটার, যেটা আমাদের এম অফ এবি, অর্থাৎ এ পয়েন্টে আমাদের ফিক্স এন্ড মোমেন্ট। আমরা যদি দেখি বি পয়েন্টে ফিক্স এন্ড মোমেন্টটা কত, তাহলে এখানে যা হবে তারই পজিটিভটা হবে। কেন এখানে, কারণ এখানে আমাদের কি কাজ করতেছে, ক্লকওয়াইজ মোমেন্ট কাজ করতেছে। সো এম অফ বি এটা আমাদের কত হইলো, +18 কিলোনিউটন মিটার। ওকে, এবার আমাদেরকে কি বের করতে হবে, রিঅ্যাকশন ফোর্স বের করতে হবে। তাহলে যেহেতু এই বিমের একদম মাঝ বরাবর একটা পয়েন্ট লোড কাজ করতেছে, সে কারণে আমাদের দুই প্রান্তে রিঅ্যাকশন ফোর্সটা কি হবে, ওই টোটাল লোডের অর্ধেক, অর্থাৎ টোটাল কাজ করতেছে 48 কিলোনিউটন। তাহলে এটা আমাদের কি হবে, এই সাপোর্টে এবং এই সাপোর্টের ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমাদের RA = RB1। RB1 বলতেছি কারণ বি পয়েন্টটা আমাদের ইন্টারমিডিয়েট পয়েন্ট, এটা বিসি এর সাথেও আছে, এবি এর সাথেও আছে। সো এবি এর সাথে যেটা, সেটাকে আমি B1 দ্বারা ডিনোট করতেছি। সো আমাদের কি বললাম, RA = RB1 = 48 ডিভাইডেড বাই 2 = 24 কিলোনিউটন। তাহলে আমাদের রিঅ্যাকশন ফোর্সও বের করা শেষ। এবার আমাদের আসতেছে নেক্সট স্প্যান, অর্থাৎ বিসি স্প্যান। তাহলে বিসি স্প্যানে আবার কাজ করতেছে কি, একটা ইউডিএল। তাহলে যেহেতু ইউডিএল কাজ করতেছে সেহেতু আমাদের ফিক্স এর মোমেন্টটা কি হবে, WL² ডিভাইডেড বাই 12। সো এখানে আমাদের ভ্যালু কি হলো, এম অফ বিসি, এখানে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে সেজন্য WL² ডিভাইডেড বাই 12 এর আগে আমি একটা মাইনাস সাইন দিছি। W এর ভ্যালু 15, L এর ভ্যালু হচ্ছে হলো আমাদের 4 মিটার এবং 12 হলো কনস্ট্যান্ট, সেখান থেকে আমার আসে -20 কিলোনিউটন মিটার। যদি আমি সিবি নিয়ে কাজ করি, অর্থাৎ সি পয়েন্টে কত মোমেন্ট ডেভেলপ করতেছে, সেটা হবে একই ভ্যালু বাট ক্লকওয়াইজের জন্য আমার পজিটিভ সাইন হয়ে যাবে, অর্থাৎ +20 কিলোনিউটন মিটার। এবং আমি যদি এখানে রিঅ্যাকশন ফোর্সগুলো বের করতে চাই, তাহলে এটা আমাদের কি হয়েছে, একটা স্প্যান বরাবর আমার ইউডিএল কাজ করতেছে। যেহেতু স্প্যান বরাবর ইউডিএল কাজ করতেছে সেহেতু আমার কি হবে, দুই প্রান্তে এই টোটাল লোডের অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ আমাদের ভ্যালুটা কত হবে, 15 × 4 ডিভাইডেড বাই 2 = 30 কিলোনিউটন। সো আমাদের স্টেপ 3ও আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে স্টেপ 1 এ ডোকি বের করছি, স্টেপ 2 তে কোঅর্ডিনেট অ্যাসাইন করছি, স্টেপ 3 তে আমি ফিক্স এন্ড মোমেন্ট এবং ফিক্স এন্ড ফোর্স বের করছি, অর্থাৎ রিঅ্যাকশন ফোর্স বের করছি। আমাদের স্টেপ 4 এ যদি আমি যাই, তাহলে এটাতে আমাদের কি করতে হবে, স্টিফনেস ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে স্টিফনেস ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে আমাদের এত জটিল জিনিস মাথায় রাখার দরকার নাই, দুটো জিনিস মাথায় রাখবো। একটা হলো যে পয়েন্টে আমি ইউনিট লোড অ্যাপ্লাই করতেছি সেটা আমার নিয়ার এন্ড, আর একটা ফার এন্ড। নিয়ার এন্ডে আমার 4EI/L হবে যদি সেটা আমাদের হিঞ্জ সাপোর্ট থাকে,
এবং তার ফার এন্ডে যদি হিঞ্জ সাপোর্ট থাকে তাহলে ওইখানে আমাদের টয়েস EI বাই L হবে। এবং আমাদের আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে বলছিলাম সেটা হলো আমাদের কোঅর্ডিনেট কয়টা আছে। আমাদের যদি একটাই কোঅর্ডিনেট থাকে তাহলে শুধুমাত্র ওই কোঅর্ডিনেটে আমরা স্টিফনেসের ভ্যালু বের করব। যদি আমাদের দুইটা কোঅর্ডিনেট থাকে তাহলে আমরা চারটা স্টিফনেসের ভ্যালু পাবো। যেহেতু আমরা স্প্যান ওয়াইজ ভাগ করে নিচ্ছি, সো এ বাদে অন্য কোনো সিনারিও আসার কোনো সম্ভাবনা নাই। সো এইটুকু আমাদের মাথায় রাখলেই হচ্ছে। তাহলে আমি ফার্স্টে এবি স্প্যান নিয়ে কাজ করি। যেহেতু এখানে আমাদের দুইটা কোঅর্ডিনেট আছে তাহলে এখানে কয়টা ভ্যালু পাবো, চারটা স্টিফনেসের ভ্যালু পাবো। সো আমাদের ফার্স্টে K1, তাহলে K1 এ আমাদের একের জন্য K11 মানে কি, এক নাম্বার পয়েন্টে ইউনিট লোড অ্যাপ্লাই এর জন্য আমার স্টিফনেসের ভ্যালু কত হবে সেটা। তাহলে K11 সমান কি আমাদের 4EI বাই L। কেন হইলো, কারণ এটা আমাদের নেয়ার এন্ড কাজ করতেছে। অর্থাৎ যখন আমি এখানে 4EI বাই L কখন হচ্ছে, আমাদের K11 কখন হচ্ছে, যখন আমি কি করতেছি, যখন আমি এই জায়গাটাতে স্টিফনেসের ভ্যালু অ্যাপ্লাই করতেছি তখন আমার 4EI বাই L হচ্ছে, এইখানে টয়েস EI বাই L হচ্ছে। কখন, যদি আমি এই পয়েন্টটাতে স্টিফনেসের ভ্যালুটা অ্যাপ্লাই করি। অর্থাৎ K11 হচ্ছে আমি এই জায়গাটাতে আমি ইউনিট লোড অ্যাপ্লাই করছি, বা এই জায়গাতে আমাদের স্টিফনেসের ভ্যালু কত। তাহলে K11 আমার কি হলো 4EI বাই L, সেই হিসাবে 4EI বাই 3 আসতেছে যেহেতু L এর ভ্যালু 3, এবং I এখানে সব জায়গাতে সমান যেহেতু কোশ্চেনে বলা নাই, তাহলে আমার এই বিম এবং এই বিমের I এর ভ্যালু একই। সো আমরা এখানে I এর ভ্যালু 1 ধরতেছি, মানে I এর সামনে 1 ধরতেছি আর কি। সো আমরা এই হিসাবে K11 বের করলাম। এবার আমাদের আসছে K12। হোয়াট ইজ K12? K12 হলো এক নম্বর পয়েন্টে স্টিফনেসের ভ্যালু উইথ রেসপেক্ট টু দা সেকেন্ড পয়েন্ট। অর্থাৎ দুই নম্বর পয়েন্টের জন্য এক নম্বর পয়েন্টে আমার স্টিফনেসের ভ্যালুটা কত হবে। তাহলে K12 ইজ ইকুয়াল টু কি, যখন আমি কি বলতেছি কি যে এক নম্বর পয়েন্টে দুই নম্বর পয়েন্টের রেসপেক্টে, তার মানে আমি কি বুঝাচ্ছি যে এই ক্ষেত্রে আমাদের দুই নম্বর পয়েন্টে আমি ইউনিট লোডটা বা আমি হচ্ছে রোটেশনটা অ্যাপ্লাই করছি। অর্থাৎ এই জায়গাতে যদি আমি রোটেশন অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমাদের এই পয়েন্টের ভ্যালু কত হবে, টয়েস EI বাই L। সেই কারণে আমাদের K12 ইজ ইকুয়াল টু কি 2EI বাই L। সিমিলার ভাবে আমরা যখন K22 নিয়ে কাজ করব, অর্থাৎ দুই নম্বর পয়েন্টের জন্য আমার স্টিফনেসের ভ্যালু কত, সেটার ভ্যালু হবে 4EI বাই L। আমরা যখন K21 নিয়ে কাজ করব, অর্থাৎ দুই নম্বর পয়েন্টে এক নম্বর পয়েন্টের রেসপেক্টে স্টিফনেসের ভ্যালু কত হবে, তখন আমাদের টয়েস EI বাই L হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে টয়েস EI বাই 3 নিয়ে কাজ করতেছি। সো এতটুকু অংশ আমার দরকার নাই, আমি এতটুকু অংশ আবার মুছে দিচ্ছি। ওকে, তাহলে এবার আমাদের স্টিফনেসের ভ্যালু AB এর ক্ষেত্রে পাইছি। এবার BC এর ক্ষেত্রে চিন্তা করি। তাহলে আমি একটু আগে কি বলছিলাম যে যদি আমাদের একটা কোঅর্ডিনেট পয়েন্ট থাকে তাহলে শুধুমাত্র ওই কোঅর্ডিনেট পয়েন্ট নিয়ে আমি চিন্তা করব, বাকি কোনো কোঅর্ডিনেট পয়েন্ট নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নেই। যেহেতু BC তে আমার একটা কোঅর্ডিনেট আছে, দ্যাট ইজ 2, সেজন্য আমরা শুধুমাত্র এই কোঅর্ডিনেট নিয়ে চিন্তা করব, এবং আমার ভ্যালু যেটা হবে সেটা হলো K22। যেহেতু 2 2, তার মানে দুই নাম্বার পয়েন্টের জন্য আমরা বের করতেছি। তার মানে এই জায়গাতেই আমি যদি ইউনিট রোটেশনটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে এই জায়গাতে আমার ভ্যালুটা কত, আমার হবে 4EI বাই L, যেটা আমি একটু আগে বললাম যে এটা নিয়ার এন্ড হিসেবে কাজ করতেছে, তখন 4EI বাই L হবে। যেহেতু L এর ভ্যালু 4, সেজন্য এখানে EI আসলো। তাহলে আমাদের স্টিফনেসের ভ্যালুগুলো বের করলাম। স্টিফনেস ম্যাট্রিক্স কি বলছিলাম, আমি এই যে এখানে লিখছিলাম স্টিফনেস ম্যাট্রিক্সটা K11 K12 K21 K22। তাহলে K11 কোনো প্রবলেম নাই, K12 কোনো প্রবলেম নাই, K21 কোনো প্রবলেম নাই। আমি যখন K22 তে আসতেছি তখন আমি দেখি এইখানে একটা K22 আছে, এইখানে একটা K22 আছে। তাহলে আমাদের ভ্যালুটা কি হবে, সামেশন। সেই কারণে আমি কি লিখছি 4/3 প্লাস 1। তাহলে এইভাবে আমাদের স্টিফনেসের ম্যাট্রিক্সের ভ্যালুটা আমি বের করে ফেলছি। আমাদের স্টেপ 4টা কমপ্লিট। আমরা স্টেপ 5 এ যখন নিয়ে কথা বলবো তখন আমাদের কি বের করতে হবে, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমি কি বলছিলাম, একটা ফর্মুলা আছে, ডেল্টা ইজ ইকুয়াল টু K ইনভার্স ইনটু P ম্যাট্রিক্স মাইনাস PL ম্যাট্রিক্স। P ম্যাট্রিক্সটা কি বলছিলাম, আমার ওই বিমের উপর বা ওই জায়গাটাতে বা যে পয়েন্টটা নিয়ে আমি কাজ করতেছি, যে কোঅর্ডিনেটটা, ওই জায়গাতে আমাদের এক্সট্রা কোনো লোড অ্যাপ্লাই হয়েছে কিনা। আমি যদি 1 আর 2 এর দিকে তাকাই, এই দুই জায়গাতে কোনো ধরনের লোড নাই, কোনো ধরনের মোমেন্ট নাই। দ্যাটস ওয়াই আমার P ম্যাট্রিক্সটা হয়ে যাবে কত, 0। এটা একটা 0 ম্যাট্রিক্স। আমি যদি PL টা নিয়ে কথা বলি, PL টা কি বলছিলাম, আমাদের ফিক্স এন্ড মোমেন্টের যে ম্যাট্রিক্সটা সেটা। তাহলে আমি PL টা নিয়ে কথা বলি, ফার্স্টে 1 পয়েন্ট, সেকেন্ডে 2 পয়েন্ট। তাহলে PL টা নিয়ে যখন আমি কথা বলবো, যেহেতু এক নম্বর কোঅর্ডিনেটে কি আছে, A পয়েন্ট, তার মানে আমাদের কি হবে M অফ AB। সো আমি ফার্স্টে লিখছি M অফ AB। সেকেন্ড পয়েন্টে কি আছে, দুইটা আছে, একটা হলো M অফ BA, একটা M অফ BC। যেহেতু এখানে দুইটা ফিক্স এন্ড মোমেন্ট আছে সেহেতু আমি কি করছি, সামেশন করে দিছি, অর্থাৎ M অফ BA প্লাস M অফ BC। তাহলে এখান থেকে আমি ভ্যালুগুলো নিব কই থেকে,
এই যে এই জায়গাতে সবগুলোর ভ্যালু আমার দিয়ে দেওয়া আছে। এখানে দেখো -20, এখানে +20, সবগুলো ভ্যালু দিয়ে দেওয়া আছে। সো এই ভ্যালুগুলো নিয়ে যখন এখানে বসাবো আমি এখান থেকে PL ম্যাট্রিক্সটাও বের করে ফেলতে পারবো। -18 ডিভাইডেড বাই 18 -20 সব মিলে হলো -18 বাই -20 সরি -2। তাহলে আমি P পাইছি, PL পাইছি, কেও পাইছি। কে কই থেকে পাইছি? এই যে K ম্যাট্রিক্স, এখানে K ম্যাট্রিক্স আমি বের করে ফেলছি। সো আমি যখন তিনটা জিনিসই পেয়ে গেছি তখন আমি এখান থেকে সুন্দরমতো থিটা বের করে ফেলতে পারবো। আমাদের ডেল্টা সমান সমান কি? 1 নাম্বার কোঅর্ডিনেটের ডিসপ্লেসমেন্ট, 2 নাম্বার কোঅর্ডিনেটের ডিসপ্লেসমেন্ট। 1 নাম্বার কোঅর্ডিনেটে কি আছে? A আছে। 2 নাম্বার কোঅর্ডিনেটে কি আছে? B আছে। সো আমাদের এখানে কি হবে? থিটা A থিটা B ইজ ইকুয়াল টু EI K ইনভার্স। তাহলে কে ছিল এটা, তার ইনভার্স করে দিব, সেটা ইনভার্স করে দিছি, ইনটু কি ছিল P মাইনাস PL। তাহলে P কি? জিরো ম্যাট্রিক্স। PL কি? ফিক্সড মোমেন্টের ম্যাট্রিক্স। তার মানে তার সামনে মাইনাস আসলে আমার কি হবে? যে এই টোটাল জিনিসটা -1 দিয়ে গুণ করে দিব, সেই হিসাবে আমার কি হলো? যে -18 18 হয়ে গেল, -2 হয়ে গেল 2। তাহলে যদি এই জিনিসটাকে আমি সলভ করি, এই অংশটুকুকে যদি আমি সলভ করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেটা হলো থিটা A ডিভাইডেড বাই থিটা B ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই EI। 1 ডিভাইডেড বাই EI টা কেন আসছে? আমাদের এখানে একটু ভুল হয়েছে, সেটা হলো এখানে 1 বাই EI আসবে। কেন? কারণ আমি যেহেতু K ইনভার্স নিয়ে কাজ করতেছি, K কে যেহেতু আমি ইনভার্স করছি, তার মানে কি হবে? যে এই EI টাও আমার 1 ডিভাইডেড বাই EI হয়ে যাবে। সো আমাদের কি আজ 1 ডিভাইডেড বাই EI থাকবে, তার সাথে আমি যখন এটাকে মাল্টিপ্লাই করে দিব, এট দ্যাট কেস আমাদের ভ্যালু আসবে 15.25 আর নিচে থাকবে -3.5। যেখানে আমি খুব সহজে লিখতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু 15.25 ডিভাইডেড বাই EI এবং থিটা বি ইজ ইকুয়াল টু -3.5 ডিভাইডেড বাই EI। তাহলে আমাদের স্টেপ 5টা কমপ্লিট হলো, আমরা ডিসপ্লেসমেন্ট বের করে ফেললাম। আমরা আমাদের লাস্ট এন্ড ফাইনাল স্টেপে চলে আসছি, যেটার নাম হচ্ছে ক্যালকুলেটিং ফাইনাল ফোর্সেস। অর্থাৎ আমাদের একদম ফাইনাল যে ফোর্সগুলো আছে সেগুলো আমরা ক্যালকুলেট করব। আমার উপরে যা লেখা দেখতেছো সেগুলো আমরা এতক্ষণ ক্যালকুলেশন করে যে ভ্যালুগুলো পাইছি সেগুলো লেখা আছে। তাহলে আমাদের এখানে একটা ফর্মুলা ছিল PF KS * ডেল্টা S + P ফিক্স। PF টা কি? ফাইনাল ফোর্সেস। KS টা কি? কোন একটা নির্দিষ্ট স্প্যানের ক্ষেত্রে স্টিফনেস ম্যাট্রিক্স। ডেল্টা S টা কি? ওই স্প্যানের ক্ষেত্রে আমাদের ডেল্টা যে ভ্যালু বা ডিসপ্লেসমেন্টের যে ভ্যালু। আর P ফিক্সটা কি ছিল? ফিক্সের মোমেন্ট। তাহলে আমি KS এর ক্ষেত্রে এই অংশটুকুকে আমি মেমোরাইজ রাখতে বলছিলাম, যে এটা আমাদের মাথায় রাখতে হবে সব সময়। সেটা হলো 12/L³ - 6/L² - 12/L³ - 6/L²। এই সেম জিনিসটা থার্ড কলামে এখানে যেগুলো প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে যেগুলো মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। থার্ড কলাম আমি লিখলাম। সেকেন্ড কলামটা হলো -6/L², 4/L, 6/L², 2/L। এই সেম জিনিসটা এখানেই থাকবে, শুধু এই 4/L টা নিচে চলে যাবে, 2/L টা উপরে আসবে। দেখো 2/L টা উপরে আসছে, 4/L টা নিচে চলে গেছে। সো এটাকে আমি সবসময় মাথায় রাখতে বলছিলাম, মুখস্থ করতে বলছিলাম। সো KS টা আমি মাথায় রাখলাম। এবার আমাদের KS অনুযায়ী স্প্যান কয়টা? দুইটা, একটা AB একটা BC। তাহলে AB এর ক্ষেত্রে আমি বসাই। তাহলে AB এর ক্ষেত্রে L এর ভ্যালু কত ছিল? 3 মিটার। সো আমি যতগুলো L আছে সবগুলোতে 3 বসাই আমি AB এর ক্ষেত্রে স্টিফনেস ম্যাট্রিক্সটা রেডি করে রাখছি। আমি সিমিলার ওয়েতে BC এর ক্ষেত্রেটা বের করি। তাহলে BC এর ক্ষেত্রে L এর ভ্যালু ছিল কত? 4। তাহলে 4 আমি L এর জায়গাতে সব জায়গাতে 4 বসাই KBC টা বের করে রাখছি। এবার আমার দেখো KS এর কাহিনী শেষ। এবার ডেল্টা S। তাহলে ডেল্টা S টা কিভাবে হবে সেটা আমি একটু পরে বলতেছি। তার সাথে PF। তাহলে PF টা কি ছিল? PF টা ছিল হলো ফাইনাল ফোর্সেস। তাহলে ফাইনাল ফোর্সেস এর মধ্যে কি কি ছিল? একটা স্প্যান নিয়ে যখন আমি কাজ করব, যখন আমি AB স্প্যানটা নিয়ে কাজ করতেছি তখন ওর রিঅ্যাকশন ফোর্স RA কাজ করতেছে, RB1 কাজ করতেছে, এখানে একটা মোমেন্ট কাজ করতেছে MAB, এখানে একটা মোমেন্ট কাজ করতেছে MBA। তাহলে এই চারটাই হচ্ছে হলো একটা স্প্যানের জন্য ফাইনাল ফোর্স। তাহলে এটাকে আমি কিভাবে লিখছি? RA এই জায়গাতে ফার্স্ট পয়েন্টে ধরছি, তারপরে ওই জায়গাতে মোমেন্ট কত কাজ করতেছে, তারপরে সেকেন্ড পয়েন্টের রিঅ্যাকশন, তারপরে সেকেন্ড পয়েন্টের মোমেন্ট। আমরা সাধারণত সব ম্যাথেই সব টাইপেই জিনিসটাকে এভাবে লিখবো, যে সবার আগে একটা পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স, তার নিচে থাকবে সেই পয়েন্টের মোমেন্ট। তাহলে আমি লিখলাম। তাহলে KAB টা কি? আমি এই যে এখানে পাইছি KAB টা, এটা আমি ক্যালকুলেশন করে একটা ম্যাট্রিক্স ফরম্যাটে রাখবো। আমি এখানে ইন ডিটেইলস দেখাচ্ছি না, যেহেতু আমি জাস্ট বুঝাচ্ছি তোমাদের যে কিভাবে ম্যাথটা সলভ করতে হয়। তার সাথে আমাদের ডেল্টা S টা কি ছিল? ডেল্টা S টা ছিল হলো আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কি বলছিলাম? যে আমাদের মাথায় রাখবো যে যে জায়গাতে মোমেন্ট থাকবে সেই জায়গাতে আমাদের এটা একটা ভ্যালু থাকবে, যে জায়গাতে মোমেন্ট নাই শুধু রিঅ্যাকশন ফোর্স আছে সেই জায়গাতে কোনো ভ্যালু থাকবে না। আবার যদি ওইখানে ফিক্সড পয়েন্ট থাকে তখন আমাদের ভ্যালুটা 0 হবে। এই তিনটা জিনিস। তাহলে কোন তিনটা জিনিস আমি রিপিট করতেছি? একটা হলো যে জায়গাতে আমাদের রিঅ্যাকশন ফোর্স আছে সেই জায়গাতে 0, যে জায়গাতে ফিক্সড সাপোর্ট থাকবে সেই জায়গাতে 0, যে জায়গাতে শুধুমাত্র আমরা মোমেন্ট পাইছি বা ফিক্সের মোমেন্ট ক্যালকুলেশন করছি
বা ওই কোঅর্ডিনেটে আমাদের হিঞ্জ সাপোর্ট আছে সেই জায়গাতে আমাদের একটা ভ্যালু থাকবে। সেই ভ্যালুটা কত হবে? ওই যে থিটা এ থিটা বিটা ক্যালকুলেশন করছিলাম এই ভ্যালুটাই হবে হলো এই জায়গাটাতে। তাহলে এখন আমি লিখি যে এখানে আমার কি হলো যে আর এ এম এ বি আর বি ওয়ান এম বি এ পি এরটা লিখছি ইজ ইকুয়াল টু কে এস, অর্থাৎ ওই স্প্যানের ক্ষেত্রে স্টিফনেসের ভ্যালু কত, যেহেতু এবি নিয়ে কাজ করতেছি স্টিফনেসের ভ্যালু এবি ইনটু আমাদের ডেল্টা এস। তাহলে ডেল্টা এস এর ক্ষেত্রে আমাদের কি ছিল, আমার এখানে একটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে হলো এখানে 1/EI হবে একটা, এটা মিস হয়ে গেছে, এটা একটু তুলে নিও। তাহলে এই 1/EI টা কই থেকে আসছে আমি একটু বলতেছি। তাহলে আমাদের কি হলো, আর এর জন্য আমাদের ডিসপ্লেসমেন্টের ভ্যালু 0, এম এ বি এর জন্য আমাদের কি আছে যে এখানে একটা ডিসপ্লেসমেন্ট থাকবে, সেখানে আমাদের কি থিটা এটা বের করছিলাম না, এম এ বি পয়েন্ট কোনটা, এ পয়েন্ট। তাহলে এ পয়েন্টে আমাদের ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত বের করছিলাম, থিটা এ। তাহলে এখানে থিটা এটা এই জায়গাটাতে বসলো। তারপরে আর বি ওয়ান যেহেতু রিঅ্যাকশন সেহেতু 0, এম বি এ যেহেতু বি পয়েন্ট, তাহলে বি পয়েন্টে আমাদের কি আছে, একটা থিটা আছে, সেই বি পয়েন্টের থিটাটা আমি এখানে লিখে দিছি, প্লাস পি ফিক্স। পি ফিক্স মানে কি, যতগুলো ফিক্স ফোর্স বের করছি সবগুলা, যেরকম আর এর ক্ষেত্রে 24 বের করছিলাম, এই যে আর এর ক্ষেত্রে আমি 24 বের করছিলাম। তারপরে এম এ বি এর ক্ষেত্রে আমি বের করছিলাম -18, এই যে -18। আর বি ওয়ান এর ক্ষেত্রে বের করছিলাম 24, এই যে আর বি ওয়ান 24। আর এম বি এর ক্ষেত্রে আমি বের করছিলাম 18, এই যে 18। তাহলে এটাকে যখন আমি পুরোটা সলিউশন করব আমার ক্যালকুলেটরের মাধ্যমে, ফার্স্টে মাল্টিপ্লাই করব তারপরে এডিশন করব, তখন আমি এই যে এরকম একটা ভ্যালু পাবো, যেখান থেকে আমি বলতে পারবো আমার আর এ হচ্ছে 16.17, এম এ বি হলো 0, আর বি ওয়ান হলো 31.83, এম বি এ হলো 23.5। এম এ বিটা কেন 0 হইলো, আমরা যদি একটু পিছিয়ে ফিরে যাই, একটু যদি আমি বিমের দিকে তাকাই, আমার এই পয়েন্টে কি ছিল, একটা হিঞ্জ সাপোর্ট ছিল, এবং ওই হিঞ্জ সাপোর্টটা কি একদম এন্ডে ছিল। তো হিঞ্জ সাপোর্টটা আমার মোমেন্ট ক্যারি করতে পারে না, সেজন্য এখানে অটোমেটিক্যালি 0 আসবে। সো যখন এই ধরনের কন্ডিশনগুলো আমরা স্যাটিসফাই করবে, তখন তুমি বুঝবা যে তোমার ম্যাথগুলো হচ্ছে কিনা। তাহলে সিমিলার জিনিসটা আমি বিসি এর ক্ষেত্রেও বের করব। আমরা বিসি এর ক্ষেত্রে দেখি, আমাদের কে বিসি এর ভ্যালুটা আমি বের করে রাখছিলাম। তাহলে বিসি এর ক্ষেত্রে আমাদের কি হবে, একদম সিমিলার সূত্র, জাস্ট ওখানে এবি এর ক্ষেত্রে কি ছিল, আর এ থেকে শুরু করছিলাম, বিসি এর ক্ষেত্রে বি থেকে শুরু করব। তাহলে বি থেকে আমি একটু রিঅ্যাকশন ফোর্সগুলো লিখি, ফার্স্টে কি আর বি টু, তারপরে এমবিসি, তারপরে আরসি, তারপরে এমসিবি। যদি আমি বিসি স্প্যানটা এখানে ড্র করি, তাহলে এটা বি ছিল, এটা সি ছিল, তাহলে এখানে আর বি টু ছিল, এখানে ছিল আর সি, এখানে ছিল এম অফ বিসি, এখানে ছিল এম অফ সি বি, এই হিসেবে ছিল। তাহলে সিমিলার ওয়েতে আমরা জিনিসটাকে লিখে রাখছি। আচ্ছা, তাহলে ইজ ইকুয়াল টু কি হবে, কে অফ বিসি। তাহলে কে অফ বিসি কোনটা, এইটা হলো কে অফ বিসি, ইনটু আমাদের কি ছিল ডেল্টা এস। তাহলে ডেল্টা এস এই ক্ষেত্রে কি হবে, দেখো আর বি টু তে আমাদের কি 0, কেন 0, কারণ এটা রিঅ্যাকশন ফোর্স, সে কারণে 0। এত জটিল জিনিস মাথায় রাখার দরকার নেই, জাস্ট ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবা। রিঅ্যাকশন ফোর্সের কারণে ডিসপ্লেসমেন্ট 0 আসছে। এম অফ বিসি, এখানে আমাদের একটা মোমেন্ট আছে, যেহেতু মোমেন্ট আছে এখানে আমার একটা থিটা আসবে। এবার আমি চেক করব যে এখানে কোনো কোঅর্ডিনেট ছিল কিনা, হ্যাঁ এম অফ বিসি তে একটা কোঅর্ডিনেট ছিল, সেটা হলো বি কোঅর্ডিনেট। তাহলে বি কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমার ভ্যালুটা কি ছিল, থিটা বি, সেই হিসাবে আমার কি হলো -3.5 ডিভাইডেড বাই EI। আর অফ সি 0, এম অফ সিবি 0। কেন 0 হইলো এম অফ সিবি তে, কারণ একটু আগে কি বলছিলাম যে যদি আমাদের ফিক্স সাপোর্ট থাকে তাহলে আমি এখানে 0 দিয়ে দিব, ডিসপ্লেসমেন্ট 0। তাহলে আমি এম অফ সিবি তে কি একদম সি পয়েন্ট। আমরা যদি একটু পিছিয়ে ফিরে যাই যে আমাদের স্প্যানটা কি রকম ছিল, আমি যদি এখানে ড্র করি, তাহলে এখানে একটা হিঞ্জ ছিল, এখানে একটা হিঞ্জ ছিল, এখানে একটা ফিক্স ছিল, এটা এ, এটা বি, এটা সি। তাহলে সি তে কি ছিল, ফিক্স ছিল, সে কারণে আমাদের এম অফ সিবি ক্ষেত্রে আমাদের থিটা যে ভ্যালুটা আছে বা ডিসপ্লেসমেন্টের যেটা, সেটা 0 হয়ে গেল। প্লাস আমাদের আর বি টু কত বের করছিলাম 30, এমবিসি বের করছিলাম -20, তারপর আরসি বের করছিলাম, আরসি কত বের করছিলাম, আরসি বের করছিলাম 30, এমসিবি বের করছিলাম 20, সেই হিসেবে আমি এটা বসাই দিছি। সিমিলার ওয়েতে যখন আমি ফার্স্টে মাল্টিপ্লিকেশন করে ক্যালকুলেটরে তারপর ওটার সাথে এডিশন করব, ইন দ্যাট কেস আমাদের এরকম একটা ম্যাট্রিক্স পাবো, যে ম্যাট্রিক্স থেকে আমি খুব সহজে বের করে ফেলতে পারবো যে আমার আরবি2 31.31, এমবিসি -23.5, আরসি 28.69, এমসিবি 18.25। পরবর্তীতে আমি এটাকে অ্যানসার হিসেবে দেখাই দিতে পারবো যে আমাদের ফিক্সড ফোর্স গুলা বা ফাইনাল ফোর্স গুলা আমার কত আসছে। সো এইভাবে আমরা স্টেপ 6 এবং ফাইনাল স্টেপটা কমপ্লিট করে ফেললাম। সো আমরা স্টিফনেসের ম্যাট্রিক্সের যদি স্টেপ ওয়াইজ ফলো করতে থাকি তাহলে ম্যাথগুলো আমাদের অনেক বেশি সহজ হয়, এত জটিল জিনিস মাথায় রাখার দরকার নাই, কিছু কিছু পয়েন্ট মাথায় রাখলে হয়, যে পয়েন্টগুলো আমি অলরেডি আইডেন্টিফাই করে দিছি। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট টাইপে।